আসুন ক্রসগুণ নিয়ে ভালো ধারণা পাওয়ার জন্য কিছু অনুশীলন করা যাক। আগের উদাহরণে আমরা এ ক্রস বি বের করেছিলাম। আবার আসুন দেখা যাক বি ক্রস এ করলে কি হবে। আমি কিছু জিনিস মুছে দেই। আমি অবশ্য সব কিছু মুছে দিতে চাই না, কারণ এই দুটোর মধ্যে তুলনা করে বোঝার জন্য কিছু জিনিস কাজে লাগবে। আমি এটা মুছে দেই, এটা রেখে দেই, এটা রেখে দিই, এটাও থাক। আমার মনে হয় এটা মুছে দেওয়া যায়। এতটুকু মুছে দিলাম। আমি এখানে যেটা এঁকেছিলাম সেটা ছিল এ ক্রস বি। জিনিসগুলো একসাথে রাখা যাক যাতে আপনারা আবার কনফিউজ না হয়ে যান। এখানে ডানহস্ত নিয়ম ব্যবহার করে আমি বের করেছিলাম এ ক্রস বি। ক্রস গুণ করে মান পেয়েছিলাম 25, আর একক ভেক্টর এন এর দিক ছিল নিচের দিকে, আর এখানে যখন এঁকেছিলাম তখন এটা স্ক্রিনের ভেতর দিকে যাচ্ছিল। এখন বের করা যাক বি ক্রস এ করলে কি হবে। আমি শুধুমাত্র ক্রস গুণের ভেক্টর দুটোর ক্রম পরিবর্তন করছি। বি ক্রস এ, এটার মান কিন্তু একই থাকবে, কারণ এক্ষেত্রেও মান হলো বি এর মান গুণ এ এর মান গুণ এদের অন্তর্ভুক্ত কোণের সাইন। এদের অন্তর্ভুক্ত কোণ হলো π/6 রেডিয়ান। এর সাথে গুণ হবে একক ভেক্টর এন। এটার মান একই হবে, কারণ আমি যখন স্কেলার রাশি গুণ করি তখন কোন ক্রমে গুণ করছি সেটা গুরুত্বপূর্ণ না। এটা এবারও হবে 25, এর একক যাই হোক না কেন, গুণ একক ভেক্টর এন। এক্ষেত্রেও ভেক্টর এন ভেক্টর এ এবং বি দুটোর উপরই লম্ব হবে। এবার আমাদের বের করতে হবে লম্বভাবে এটা স্ক্রিনের ভেতরের দিকে যাবে নাকি বাইরের দিকে বেরিয়ে আসবে। এটা বের করার জন্য আমাদের আবার ডানহস্ত নিয়ম প্রয়োগ করতে হবে। তাহলে ডান হাত বের করি। আমি ডান হাতের ছবিটা আঁকব, যদিও আপনারা দেখতে পাচ্ছেন না। আমি এখন আমার ডান হাত ব্যবহার করে দেখছি যাতে আমি ছবিটা সঠিকভাবে আঁকতে পারি। এই উদাহরণে আমি আমার ডান হাত নিলাম। আমি তর্জনী এমনভাবে রাখলাম যাতে বি এর দিক নির্দেশ করে। আমার মধ্যমা এ এর দিক বরাবর রাখতে হবে, তাহলে আমার মধ্যমা অনেকটা এরকম দেখাবে। আমার অন্য দুটো আঙুল এখানে এভাবে থাকবে। তাহলে আপনার বুড়ো আঙুল এই ক্রস গুণের দিক নির্দেশ করবে, ঠিক আছে? আপনার বুড়ো আঙুল এ দুটোর সাথে লম্বভাবে আছে। তাহলে এই উদাহরণে এটা হলো এ এর দিক, আর এটা হলো বি এর দিক। এবার আমরা বি ক্রস এ করছি, সেজন্য তর্জনী দিয়ে বি এর দিক নির্দেশ করা হচ্ছে। তর্জনী ক্রস গুণের প্রথম টার্মটা নির্দেশ করবে, মধ্যমা দ্বিতীয় টার্মটা নির্দেশ করবে, আর বুড়ো আঙুল ক্রস গুণের দিক নির্দেশ করবে। তাহলে এই উদাহরণে ক্রস গুণের দিক হলো উপরের দিকে। অথবা আমরা যদি এখানে দ্বিমাত্রিকভাবে আঁকি তাহলে বি ক্রস এ এর দিক হবে স্ক্রিন থেকে বাইরের দিকে। তাহলে আমি এখানে বৃত্তের ভেতরে একটা ডট দিয়ে এটা প্রকাশ করছি। আমি যদি এটার মতো করে আঁকি, এখানকার এটা হলো এ ক্রস বি, এ ক্রস বি। বি ক্রস এর মানও একই হবে, কিন্তু এর দিক উল্টো দিকে। এটা হলো বি ক্রস এ, এর দিক শুধু আগেরটার চেয়ে উল্টো হয়ে গেল। এজন্যই আপনাকে আপনার ডান হাত ব্যবহার করতে হবে। আপনি হয়তো জানেন কোনো কিছু কাগজের ভেতরে ঢুকছে বা বের হয়ে আসছে, কিন্তু আপনাকে আসলে জানতে হবে আপনার ডান হাত কাগজের ভেতরে ঢুকছে নাকি কাগজ থেকে বের হয়ে আসছে। সে যাই হোক, এবার আসুন দেখা যাক এসব কিছু কেন করা হচ্ছে সে সম্পর্কে আর একটু ভালো ধারণা পাওয়া যায় কিনা। অনেক ধারণার সাথেই এই ক্রস গুণের ব্যাপারটা ব্যবহৃত হয়, কিন্তু এসব ধারণার অনেকগুলোই বাস্তব জীবনে খুব সহজাতভাবে বোঝা যায় না। চৌম্বকক্ষেত্রের মধ্য দিয়ে ইলেকট্রন যাচ্ছে বা একটা কয়েলের চারপাশে চৌম্বকক্ষেত্র, এসব ঘটনাগুলো আমরা নিয়মিত বুঝতে পারতাম যদি আমরা কোনো ধাতুর তৈরি হতাম আর কোনো চৌম্বকক্ষেত্রে বাস করতাম। আমরা আসলে শক্তিশালী চৌম্বকক্ষেত্রেই বাস করি, কিন্তু পড়ন্ত বস্তুর বা ঘর্ষণের বা বলের, এমনকি পানি নিয়ে খেলা করতে করতে আমরা ফ্লুইড ডায়নামিক্সের বিষয়গুলো যত সহজে বুঝতে পারি, এই বিষয়গুলো নিজে থেকে তত ভালোভাবে বোঝা কঠিন। যাই হোক, আসুন এটা সম্পর্কে আর একটু ধারণা নেওয়া যাক। এবার চিন্তা করা যাক এখানে সাইন থিটা কেন আসছে। আমরা কি ভেক্টরগুলোর মান গুণ করার পর ডানহস্ত নিয়ম প্রয়োগ করে এর দিক বের করতে পারতাম না? এই সাইন অফ থিটা কেন আসছে? এগুলো এবার আমি মুছে দিতে পারি, এগুলো আমাদের এবার দরকার হবে না। তাহলে এখানে
সাইন অফ থিটা কেন আসছে। আমি আবারও কিছু ভেক্টর আঁকি। এবার একটু মোটা করে আঁকছি। ধরে নিচ্ছি এটা হলো ভেক্টর এ, এটা ভেক্টর এ, আর এটা হলো ভেক্টর বি। বি ভেক্টরকে সবসময় এ ভেক্টরের চেয়ে বড় হতে হবে এমন কোনো কথা নেই। তাহলে এটা হলো এ আর এটা বি। একটু চিন্তা করা যাক, আমরা কিন্তু এটাকে বলতে পারি এ সাইন থিটা গুণ বি, অথবা বলা যায় এটা হলো বি সাইন থিটা গুণ এ। আমি যেটা বলতে চাচ্ছি তা হলো আপনি এটাকে এভাবেও লিখতে পারেন, এগুলো শুধুই মান, তাই আপনি কোন ক্রমে এগুলো গুণ করছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা এটা লিখতে পারি এ সাইন থিটা গুণ বি এর মান, এটার দিক হবে একক ভেক্টর এন এর দিকে, অথবা আপনি সাইন থিটা বি এর সাথে লিখতে পারেন। এবার দেখা যাক এটা দিয়ে কি বোঝায়। এ সাইন থিটা, এটা হলো থিটা। এ সাইন থিটা আসলে কি? সাইন হলো অপোজিট বাই হাইপোটেনিউস, তাই না? তাহলে কোণের বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে এটা সমান হবে ভেক্টর এ এর মান। আমি এখানে আর একটা জিনিস আঁকি। আমি এখানে একটা সরলরেখা টানছি, আমি একটা সরলরেখা টানছি যেটা ভেক্টর বি এর উপর লম্ব হয়। এটা সমকোণ। তাহলে এ সাইন থিটা সমান কি? এটা হলো অপোজিট বাহু, তাহলে এ সাইন থিটা হলো এ, আর সাইন থিটা হলো অপোজিট বাই হাইপোটেনিউস। হাইপোটেনিউস হলো ভেক্টর এ এর মান, তাই না? তাহলে সাইন অফ থিটা সমান হলো এই বাহু, যেটাকে আমি বলছি অপোজিট বাহু, ডিভাইডেড বাই ভেক্টর এ এর মান। তাহলে অপোজিট বাই ভেক্টর এ এর মান বা অতিভুজ। তাহলে এই এ সাইন থিটা হলো শুধুমাত্র এখানকার এই রেখাটার দৈর্ঘ্য। আমি এটা অন্যভাবেও আঁকতে পারি। একটা ভেক্টর কোথা থেকে শুরু হচ্ছে সেটা কোনো ব্যাপার না, এর মান আর দিকটাই গুরুত্বপূর্ণ। তাই আমরা একটা ভেক্টরকে অন্য কোথাও সরিয়ে আঁকতে পারি। এখানকার এই ভেক্টরটাকে আপনারা বলতে পারেন অপোজিট ভেক্টর। এই ভেক্টরটাকে আমি বাম দিকে সরিয়ে আঁকতে পারি। এই ভেক্টর আর অপোজিট ভেক্টর একই জিনিস। আপনি অন্যভাবেও চিন্তা করতে পারেন যে এটা ভেক্টর এ এর একটা উপাংশ। আমরা একটা ভেক্টর নিয়ে এটাকে এক্স এবং ওয়াই উপাংশে বিভাজিত করতে পারি। এক্ষেত্রে আমরা একটা ভেক্টর এ নিচ্ছি আর এটাকে বিভাজিত করছি। আপনি চিন্তা করতে পারেন এই উপাংশটা হলো ভেক্টর বি এর সমান্তরাল, আর এই উপাংশটা হলো ভেক্টর বি এর উপর লম্ব। তাহলে এ সাইন থিটা হলো ভেক্টর এ এর উপর সেই উপাংশের মান যেটা ভেক্টর বি এর উপর লম্ব। তাহলে আমরা যখন ক্রস গুণের ক্ষেত্রে দুটা সংখ্যা গুণ করি তখন আমাদের পুরো ভেক্টরটার মান, যেমন এক্ষেত্রে ভেক্টর এ এর মান নিয়ে চিন্তা না করলেও চলবে, আমাদের শুধু ভেক্টর এ সেই উপাংশের মান নিয়ে চিন্তা করলেই চলবে যেটা ভেক্টর বি এর উপর লম্ব। সেটাই হবে আসলে আমি যে দুটা সংখ্যা গুণ করছি তাদের গুণফল। এরপর এর দিক ডানহস্ত নিয়মে বের করতে হবে। আমি আপনাদেরকে এর গুরুত্বপূর্ণ কিছু প্রয়োগ দেখাবো। এটা চৌম্বক ক্ষেত্র বা টর্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু এই দুটো ক্ষেত্রেই এই ভেক্টরগুলোর যে উপাংশ বল বা ব্যাসার্ধের উপর লম্ব সেটা বের করাই গুরুত্বপূর্ণ। সেজন্য ক্রস গুণের সাথে সাইন থিটা থাকে। আপনি যদি এটাকে বলেন এ সাইন থিটা গুণ বি, তবে সেক্ষেত্রে এ সাইন থিটা হবে ভেক্টর এ এর সেই উপাংশের মান যেটা ভেক্টর বি এর উপর লম্ব। আপনি এটাকে অন্যভাবেও ব্যাখ্যা করতে পারেন। আপনি এভাবেও লিখতে পারেন এ গুণ বি সাইন থিটা, এখানে একটা ব্র্যাকেট দিচ্ছি। এবার আপনি অন্যভাবে বলতে পারেন বি সাইন থিটা হলো ভেক্টর বি এর সেই উপাংশের মান যেটা ভেক্টর এ এর উপর লম্ব। আমি এটা আঁকছি যাতে বিষয়টা আপনাদের মনে থাকে। এটা হলো ভেক্টর এ, আর এটা হলো ভেক্টর বি। এটা তাহলে ভেক্টর এ আর এটা বি। ভেক্টর বি এর উপাংশ যেটা ভেক্টর এ এর উপর লম্ব সেটা এরকম হবে। এখানে জায়গা কম হয়ে গেছে, আমি এখানে আঁকছি। এটা এ আর এটা বি। ভেক্টর বি এর উপাংশ যেটা ভেক্টরের উপর লম্ব সেটা এরকম হবে। আমি একটা ভিন্ন রং দিয়ে আঁকি। এটা এ এর উপর লম্ব হবে, তারপর এই পর্যন্ত যাবে, ঠিক আছে?
তারপর আপনি SOHCAHTOA-তে ফিরে গিয়ে নিজে নিজেই প্রমাণ করতে দেখতে পারেন যে এই ভেক্টরের মান b sin থিটা হবে। sin থিটা আসলে এখান থেকে এসেছে। এটা নিশ্চিত করে যে আমরা ভেক্টরগুলোকে গুণ করছি না, বরং ভেক্টরের সেই উপাংশগুলো গুণ করছি যারা পরস্পর লম্বভাবে আছে। সেখান থেকে আমরা আরেকটা ভেক্টর পাই যারা এই দুটার উপরই লম্ব। যারা ক্রস গুণ আবিষ্কার করেছেন তারা বুঝতে পারলেন যে বিষয়টা এরপরেও সম্পূর্ণ স্পষ্ট হচ্ছে না, কারণ এই দুটো ভেক্টরের সাথে লম্বভাবে সবসময় দুইটা ভেক্টর থাকতে পারে, একটা ভেতরের দিকে আর একটা বাইরের দিকে। এদের দিক উল্টো। এখান থেকে ডানহস্ত নিয়ম এসেছে। তারা একটা কনভেনশন ঠিক করলেন যে ডান হাত ব্যবহার করতে হবে, দুটো আঙুল লম্বভাবে ভেক্টর দুটোর দিকে রাখতে হবে, তাহলেই বোঝা যাবে সেই ভেক্টরটা কোন দিক নির্দেশ করছে। যাই হোক, আশা করি আপনারা কনফিউজড হয়ে যাননি। তড়িৎ, চুম্বক, টর্ক এসবের উপর পদার্থবিজ্ঞানের পরের ভিডিওগুলোতে ক্রস গুণের অনেক ব্যবহার আছে। এগুলো দেখলে আপনারা ক্রস গুণের প্রয়োগের ব্যাপারে আরও ভালো ধারণা পাবেন। শীঘ্রই আবার দেখা হবে।